আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞানের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে জীবের প্রজনন চ্যাপ্টার যে তোমাদের 11 অধ্যায় ছিল সেটার দ্বিতীয় ভিডিওটা তোমাদের বলেছিলাম স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা আগের ভিডিওটাতে কিছু বেসিক জিনিস সম্পর্কে ধারণা ছিল তোমাদের। তো তোমরা এই যে আমার এই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটাতে কিছু বেসিক ক্লিয়ার করা ছিল, সেই ভিডিওটা তোমরা দেখে নিবা, কারণ এখানে কিছু কিছু কথা থাকবে না। তো সেটা ওই আগেরটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা এই ভিডিওটা খুব তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো যে জীববিজ্ঞান আমাদের মুখস্থ না, জীববিজ্ঞান আমরা বানাই লিখবো। কিভাবে বানাই লেখা যায় আমি তোমাদের আজকে শেখাবো। তো আমরা বানাই লিখি কিভাবে আমাদের ফুল মার্ক পাওয়া যায় আমি তোমাদের শেখাবো। এবার আসি যে আমরা কিছু জিনিস আজকে কিছু জিনিস আমরা জেনে নিব। আমরা দুইটা বিভাজন জানবো শুরুতে, একটা হচ্ছে মাইটোসিস মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো তোমরা জানো যে মিওসিসটা হয় জনন মাতৃকোষে, সেটা হচ্ছে পরাগরেণু অথবা ডিম্বকে। আর মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে কোষের নিউক্লিয়াসে। তো শুরুতে জানলাম আমরা যে মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াসে হয়, আর মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে। সেটা হচ্ছে প্রাণীর হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, আর উদ্ভিদের হচ্ছে পরাগরেণু অথবা ডিম্বকে হয়। তো এবার আসি যে আমরা এই যে এই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বিভিন্ন ধাপ সম্পর্কে বুঝতে গেলে আমাদের শুরুতে বইয়ের যে আমরা 241 নম্বর পেজটা আছে, 241 পেজে একটা চিত্র দেওয়া আছে সবুজ উদ্ভিদের জীবনচক্র। সেটা হচ্ছে ডান পাশের যে লাইনটা আছে, আমরা ওইটাতে দেখবো যে যে তোমরা একটা ফুলের গর্ভাশয়ের অথবা স্ত্রী স্তবকের এই অংশটা দেখবা যে এখানে যে একটা বড় কোষ ছিল সেটা হচ্ছে ডিম্বক কোষ, অথবা এই কোষটা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম। এই মেগাস্পোরেঞ্জিয়ামটা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবার আসি যে এই মেগাস্পোরেঞ্জিয়ামটাই হচ্ছে আমাদের এই কোষটা। এই যে দেখো ভ্রূণ পোষক কলায় যেটা থাকবে স্ত্রীরেণু মাতৃকোষে, যে আমাদের কি থাকবে যে ওই যে বইয়ে পাইলাম যে আমরা এই যে ভ্রূণ পোষক কলাটাই হচ্ছে আমাদের এই যে এই অংশটায় দেখো যে একটা কোষ বড় থাকবে, সেটা বড় কোষ অথবা নিউক্লিয়াস বিশিষ্ট কোষটা, এটা হচ্ছে বড় কোষটা। এইটা হচ্ছে ভ্রূণ পোষক কলা। এই যে ভ্রূণ পোষক কলার যে বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষটা থাকবে, এইটাই হচ্ছে এই যে এখানে যে ডিম্বকরন্ধ্র। এই যে এইটাই হচ্ছে ডিম্বকরন্ধ্র। এই ডিম্বকরন্ধ্রের কাছাকাছি যে ভ্রূণ পোষক কলাটা আছে, এই ভ্রূণ পোষক কলা, এই যে এই পোষক কলাটা, এখানে যে বড় কোষটা, এটা হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ। তো আমরা শুরুতেই তাহলে কি লিখতে পারি, আমাদের বানাই যেরকম আমরা কি লিখতে পারবো যে ভ্রূণ পোষক কলায় এই যে ভ্রূণ পোষক কলায় যে ডিম্বগ্রন্থ, এই যে ডিম্বগ্রন্থটা আছে এই যে এইখানে, এই ডিম্বগ্রন্থের কাছাকাছি একটা কোষ আকারে বড় হয়। এই যে এই কোষটা, এই যে এই কোষটা বড় হয়, এই কোষটা আকারে যে বড় কোষটা আছে, এই কোষটাই হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ। এই যে স্ত্রীরেণু মাতৃকোষ যে বড় কোষটা আছে, এই বড় কোষটার নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় এবং সাইটোপ্লাজম ঘন। তো আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে ভ্রূণ পোষক কলা, এই যে ভ্রূণ পোষক কলাটা আছে, এই ভ্রূণ পোষক কলায় একটা কোষ আকারে বড় হয় এবং তার নিউক্লিয়াসটা বড় হয় এবং সাইটোপ্লাজম গুলো ঘন। এই কোষটা হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ। এটাই বলতে পারি। এই কোষটা প্রথমে আমাদের হচ্ছে যে এই কোষটা, এটা এই যে মাতৃকোষ বড় নিউক্লিয়াস, এই কোষটা প্রথমেই হচ্ছে যে আমাদের পুরো কোষটা, নিউক্লিয়াস নয়, কারণ নিউক্লিয়াসটা তো মাইটোসিস প্রক্রিয়া। এই পুরো কোষটাই, এই যে এই কোষটা প্রথমে আমাদের মিওসিস প্রক্রিয়ায় ভাগ হবে। মিওসিস তো এটা জনন কোষ। তো আমরা জানি যে জনন মাতৃকোষই হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণু অথবা উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু অথবা ডিম্বক অথবা স্ত্রীরেণু। এই মিওসিস প্রক্রিয়ায় এই কোষটা ভাগ হয়ে 4টা কোষে পরিণত হবে। কয়টা? 4টা কোষে পরিণত হবে। 4টা কোষে পরিণত হয়ে এই কোষগুলো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই কোষগুলো হবে ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অথবা n সংখ্যক ক্রোমোজোম। আর এই কোষটা ছিল ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অথবা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবার আসো তাহলে ভ্রূণ পোষক কলায় আমরা কি লিখতে পারি, ভ্রূণ পোষক কলায় এই যে ডিম্বগ্রন্থের কাছাকাছি যে বড় কোষটা ছিল, এই কোষটার হচ্ছে যে প্রোটোপ্লাজমটা ঘন ছিল, নিউক্লিয়াসটা বড় ছিল। এই কোষটা প্রথমে মিওসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে
4টা কোষে পরিণত হবে, সেই কোষগুলো অপত্য কোষ অথবা N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবার আসি যে এই যে নিউক্লিয়াসের 4টা কোষে ভাগ হলো, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে ভাগ হলো, এই যে এখানে যে নিচের কোষটা আছে এটা বড় কোষ হবে। এই নিচের বড় কোষটা বাদ দিয়ে সর্বনিম্ন যে বড় কোষটা আছে, নিচে বড় কোষটা বাদ দিয়ে যে বাকি কোষগুলো থাকে এই কোষগুলো বিনষ্ট হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। এই যে সর্বনিম্ন যে বড় কোষটা এই যে নষ্ট হয়ে গেল, প্রায় 3টি নষ্ট কোষ, এটা নষ্ট হয়ে যাবে। তো সর্বনিম্ন যে বড় কোষটা আছে এই যে এই কোষটা পরবর্তীতে এই কোষটা আবার আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই কোষটা পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে আমাদের এই কোষটা না, এই কোষের নিউক্লিয়াসটা হচ্ছে যে আমাদের মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে, দেখো এই যে মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে আমাদের কি হয়, 2টা কোষে পরিণত হয়, 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। এখন এই যে 2টা নিউক্লিয়াসে পরিণত হলো, এই 2টা নিউক্লিয়াসই আমাদের 2 মেরুর দিকে চলে যাবে, মাঝামাঝি অবস্থা থাকবে, 2টা মেরুর দিকে চলে যাবে। এটা দেখো পরে আবার মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে দেখো এইটা ভেঙে এই 2টা নিউক্লিয়াসে পরিণত হবে, এইটা ভেঙে এই 2টা নিউক্লিয়াসে পরিণত হবে। আবার মাইটোসিস প্রক্রিয়া দেখো এই 2টা ভেঙে আবার 4টা নিউক্লিয়াসে পরিণত হবে, এই 2টা ভেঙে আবার 4টা নিউক্লিয়াসে পরিণত হবে। তো এবার এইভাবে আমরা পরপর মাইটোসিস বিভাজন প্রক্রিয়া দেখতে পাচ্ছি যে ভাগ হয়ে 2টা থেকে আমাদের 8টা নিউক্লিয়াসে পরিণত হলো। এরপরে দেখো যে আমাদের এই যে এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 2টা নিউক্লিয়াস এখান থেকে একটা মাঝামাঝি 2টা নিউক্লিয়াসে পরিণত হয়, এটা হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস। এই ডিপ্লয়েড সংখ্যক কোষ, এই কোষটা পরবর্তীতে দেখো এখানে 3টা নিউক্লিয়াস থাকবে আর এই পাশে আমাদের 3টা নিউক্লিয়াস থাকতেছে। তো আমাদের এই যে মাঝামাঝি পর্যায়ে যে নিউক্লিয়াসটা ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস, এই যে এই নিউক্লিয়াসটাকে গৌণ নিউক্লিয়াস পরবর্তীতে বলা হয়। কি নিউক্লিয়াস বলা হয়? গৌণ নিউক্লিয়াস। এই যে গৌণ নিউক্লিয়াসটা আমরা পেলাম মাঝামাঝি অবস্থানে, যে নিউক্লিয়াস দুই জায়গা থেকে আসবে গৌণ নিউক্লিয়াস। পরবর্তীতে এই তিনটা করে যে নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াসগুলোর কিছুটা সাইটোপ্লাজম জমা হবে চতুর্দিকে, কোষের নিউক্লিয়াসের চতুর্দিকে কিছু সাইটোপ্লাজম জমা হবে। এখন দেখো যে এই যে গর্ভরন্ধ্র আমাদের ডিম্বগ্রন্থ যে আছে, এই যে ডিম্বগ্রন্থের সাথে যে কোষগুলো থাকবে, এই রন্ধ্রটার সাথে যে কোষগুলো থাকবে 3টা কোষ, এই 3টা কোষের মধ্যে 3টা কোষ একত্রে আমাদের গর্ভযন্ত্র বলা হবে। এই গর্ভযন্ত্রের মাঝের যে বড় কোষটা আছে এই কোষটাই হচ্ছে আমাদের ডিম্বাণু গঠন করবে, আর ডিম্বাণুর পাশে যে 2টা কোষ থাকবে এই যে এই 2টা কোষকে আমাদের সহকারী কোষ, মানে এই ডিম্বাণুর আমাদের হচ্ছে সাহায্যকারী হিসেবে থাকবে, এই জন্য সহকারী কোষ বলা হয়। অপোজিটে দেখা যাচ্ছে আমাদের বিপরীত সাইডে যে 3টা কোষ ছিল, 3টা নিউক্লিয়াস ছিল, গর্ভযন্ত্রের বিপরীত দিকে যে 3টা কোষ, এই 3টা কোষকে আমাদের প্রতিপাদ কোষ বলা হয়। এই যে 3টা কোষ থাকবে, এই 3টা কোষকে আমাদের প্রতিপাদ কোষ বলা হয়। তো এর মাধ্যমে হচ্ছে যে আমাদের এই যে ভ্রূণথলিটা আছে, ভ্রূণথলির কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হবে। তাহলে আমরা আবার কিভাবে বানাই লিখতে পারবো, বানাই লেখা যায়, আমরা শুরু থেকে আবার মিলাই নেই যে কিভাবে লিখবো। তো আমরা প্রথমে বলতে পারি যে এই যে ভ্রূণ পোষক কলা মানে এই যে ডিম্বগ্রন্থের সাথে, ডিম্বগ্রন্থের কাছাকাছি যে কোষটা আছে ডিম্বক, সেটা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম। এই যে এটা হচ্ছে ভ্রূণ পোষক কলা। এই ভ্রূণ পোষক কলায় যে সবচেয়ে বড় কোষটা, এটা হচ্ছে ডিম্বক। এই যে সবচেয়ে যে বড় কোষটা পাবো, এটা হচ্ছে স্ত্রীজননী মাতৃকোষ। এই কোষের নিউক্লিয়াসটা বড় এবং সাইটোপ্লাজম গুলো ঘন। তো আমরা শুরুতে লিখতে পারি যে ভ্রূণ পোষক কলায়, এই যে ভ্রূণ পোষক কলায় ডিম্বগ্রন্থের কাছাকাছি একটা কোষ থাকবে, এই কোষটা এর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় এবং সাইটোপ্লাজম ঘন, এটা হচ্ছে স্ত্রীজননী মাতৃকোষ। এই কোষটা এই কোষটা পরবর্তীতে মিয়োসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে 4টা হচ্ছে কোষে পরিণত হবে, অপত্য কোষে পরিণত হবে। তো তোমরা জানো যে এই যে মেগাস্পোরেঞ্জিয়াম 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আর পরবর্তীতে যে অপত্য কোষগুলো তৈরি হবে মিয়োসিস প্রক্রিয়ায়, তো এই কোষগুলো হচ্ছে 4টি স্ত্রীজননী কোষ, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখানে দেখো মিয়োসিস প্রক্রিয়াতে 4টা কোষে পরিণত হলে এই কোষের মধ্যে সর্বনিম্ন যে বড় কোষটা আছে, এই সর্বনিম্ন বড় কোষটা বাদ দিয়ে বাকি 3টে কোষটা বাকি 3টা কোষ বিনষ্ট হয়ে যাবে। পরবর্তীতে দেখো যে এই যে হ্যাপ্লয়েড সংখ্যক যে বড় কোষটা থাকবে, এই কোষটা পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে যাবে। মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে 2টা এর নিউক্লিয়াসে পরিণত হবে। এই কোষের 2টা নিউক্লিয়াস এখন 2 মেরুর দিকে চলে যাবে। এরপর আমরা পেলাম যে পরপর কয়েকবার আমরা লিখবো যে এরপরে এই কোষের নিউক্লিয়াসগুলো পরপর ভাগ হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে, এবার প্রতি ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হবে। এই যে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট আমাদের কোষ তৈরি করবে।
এরপরে আমরা বলতে পারি যে এই যে 8টা নিউক্লিয়াস, এই 8টা নিউক্লিয়াস থেকে যে পরবর্তী ধাপে দুই মেরু থেকে, এই যে এই দুই মেরু থেকে মানে এই মেরুতেই তো আমাদের নিউক্লিয়াসগুলো 8টা নিউক্লিয়াস তৈরি হবে, এই দুই মেরু থেকে 8টা নিউক্লিয়াস থেকে আমাদের একটি করে নিউক্লিয়াস এসে এই যে কেন্দ্রে ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস তৈরি করবে, এটা এই দুইটা নিউক্লিয়াসকে গৌণ নিউক্লিয়াস বলে। আর পরবর্তীতে যে তিনটা 6টা নিউক্লিয়াস থাকবে, এই 6টা নিউক্লিয়াসের মধ্যে যে 3টা নিউক্লিয়াসে ডিম্বগ্রন্থের সাথে থাকবে, ডিম্বগ্রন্থের সাথে যে নিউক্লিয়াসগুলো থাকবে এই 3টা নিউক্লিয়াসকে বলা হয় গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে সবচেয়ে যে বড় নিউক্লিয়াসটা থাকবে, এই বড় নিউক্লিয়াসটাকে আমাদের হচ্ছে ডিম্বাণু গঠন করবে, ডিম্বাণু, এবং যেটা আমাদের স্ত্রী গ্যামেটোফাইট আমাদের বলি সেই ডিম্বাণু। আর তার পাশে যে দুটো কোষ থাকবে এটা সহকারী কোষ, মানে এই ডিম্বাণুকে সাহায্য করবে। আর এই যে গর্ভযন্ত্রের যে বিপরীত পাশে আরো বাকি 3টা নিউক্লিয়াস থাকে, এই 3টা নিউক্লিয়াসকে বলা হয় প্রতিবাদ নিউক্লিয়াস। আর এভাবে এই যে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া আমাদের শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।